হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, ইউনিট 3। চ্যাপ্টারের নাম হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা যেমন আমাদের পরীক্ষার পারপাসে ভীষণ গুরুত্বপূর্ণ, একই সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে এই তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রির যে অ্যাপ্লিকেশানস তার গুরুত্ব অপরিসীম। এবং যে সমস্ত যন্ত্রপাতিতে ইলেকট্রোকেমিস্ট্রির প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয় সেইগুলো ছাড়া আমাদের জীবন প্রায় অচল। সে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যার মধ্যে ব্যাটারি থাকে, যেমন সেটা ক্যালকুলেটর হতে পারে, ল্যাপটপ হতে পারে, মোবাইল ফোনস হতে পারে, সেখানকার যে ব্যাটারিগুলো সেগুলো সবই চলে ইলেকট্রোকেমিস্ট্রির প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে। বা ধরো নর্মাল যে ব্যাটারি টর্চ জ্বালানোর জন্য বা টিভির রিমোট চালানোর জন্য, এছাড়া বাড়িতে যে ইনভার্টার ব্যবহার করা হয়, এই সমস্ত অ্যাপ্লায়েন্সেসগুলোতেই ইলেকট্রোকেমিস্ট্রির একটা ব্যবহার আছে। এছাড়াও বিভিন্ন কেমিক্যালস, যেমন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড, ক্লোরিন, ফ্লুরিন, এই সমস্ত কম্পাউন্ডসগুলো যখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি এগুলোকে যখন তৈরি করা হয় তখন সেখানে ইলেকট্রোকেমিস্ট্রির ব্যবহার আছে। এছাড়াও বিভিন্ন ধাতু যখন নিষ্কাশন করা হয় তাদের আকরিকগুলো থেকে, সেখানে ইলেকট্রোকেমিক্যাল কিছু মেটালস আছে যাদের এক্সট্রাকশনের জন্য ইলেকট্রোকেমিক্যাল প্রসেস ব্যবহার করা হয়। সুতরাং এই ইলেকট্রোকেমিস্ট্রির গুরুত্ব অপরিসীম আমাদের দৈনন্দিন জীবনে। এখন ইলেকট্রোকেমিস্ট্রি কি? ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে আসলে ফিজিক্যাল কেমিস্ট্রির সেই শাখা বা ব্রাঞ্চ যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তি এবং কেমিক্যাল এনার্জি অর্থাৎ রাসায়নিক শক্তি, এই দুটোর ইন্টার কনভার্সন সংক্রান্ত আলোচনা করা হয়। ইন্টার কনভার্সন মানে একবার আমরা তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি তৈরি করব, আর একবার উল্টোটা করব, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করব। তো সেই সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় সেটাই হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। এবং যে পার্টিকুলার যন্ত্রটার মধ্যে এই কাজকর্মগুলো করা হয় সেগুলোকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে আমরা লিখব কি? ইট ইজ a device in which interconversion of electrical energy, আমরা সংক্ষেপে ইই লিখব, এত বড় বারবার লিখব না, and chemical energy আমরা লিখব সিই is carried out। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে সবথেকে কমন আমাদের কাছে যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। ঠিক আছে, রিচার্জেবল ব্যাটারির মধ্যে দুটো কাজ হয়, মোবাইল ফোনে আমরা ইউজ করি। একটা হচ্ছে যখন মোবাইলটাকে আমরা চার্জিং যখন করছি, চার্জিংয়ের সময় কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিসিটি সেটা আসছে, সেটা এসে ব্যাটারির মধ্যে কেমিক্যাল এনার্জি তৈরি করছে এবং কেমিক্যাল এনার্জি স্টোর হয়ে থাকছে। তাহলে ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল এই কনভার্সনটা হচ্ছে কখন? ডিউরিং চার্জিং। এরপর যখন আমরা মোবাইল ফোনটা ব্যবহার করছি, ইউজ করছি, যখন বিভিন্ন গান, ভিডিও, অমুক তমুক, সেই সময় কী হচ্ছে, ওই যে স্টোর হয়ে থাকা কেমিক্যাল এনার্জি সেইটা কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে, এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জি এর মাধ্যমেই আমরা মোবাইল ফোনটা ব্যবহার করতে পারছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে চার্জিংয়ের সময় অ্যাকচুয়ালি কী হয়, চার্জিংয়ের সময় ইলেকট্রিক্যাল এনার্জি থেকে তৈরি হয় কেমিক্যাল এনার্জি। আর যখন ব্যাটারির ডিসচার্জিং হয়, অর্থাৎ যখন আমরা ওই পার্টিকুলার ডিভাইসটা যখন ইউজ করছি, তখন সেই কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় এবং ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে ডিভাইসটা চলে আর কি। তাহলে এবার এটা তো হলো এমন একটা, এটা একটা কমপ্লেক্স সিস্টেম যেখানে দুটো কাজই একসঙ্গে হয়।
ঠিক যেমনটা হয় বাড়িতে যে আমরা ইনভার্টার রাখি, যখন কারেন্ট থাকে বাড়িতে তখন ইনভার্টারে জেনারেলি আমরা কী করি, চার্জিং করি, তখন ইলেকট্রিসিটির মাধ্যমে ইনভার্টারের ভেতরে যে কেমিক্যালসগুলো থাকে সেখানে কেমিক্যাল এনার্জি তৈরি হয় এবং সেটা স্টোর অবস্থায় থাকে। এরপর যখন পাওয়ার অফ হয়ে যায় তখন সেই স্টোর হয়ে থাকা কেমিক্যাল এনার্জি সেইটা এবার কনভার্ট হয়ে যায় ইলেকট্রিক্যাল এনার্জিতে, এবং তার মাধ্যমে আমরা কটা লাইট জ্বালাবো, কটা পাখা চালাবো, এই সমস্ত ক্যালকুলেট করি এবং সেই হিসাবে আমরা ইনভার্টারটা কিনি বাড়িতে। তো এগুলো হচ্ছে কমপ্লেক্স সিস্টেম। আর সিম্পল সিস্টেম কোনগুলো, যেমন ধরো টর্চের ব্যাটারি বা আমরা রিমোটের মধ্যে যে ব্যাটারি ইউজ করি সেখানে সেগুলো রিচার্জেবল হয় না জেনারেলি, সেখানে শুধুমাত্রই কেমিক্যাল এনার্জি স্টোর করা থাকে এবং কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সেখানে এই কনভার্সনটা হয়ে থাকে। আর ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল এনার্জি কনভার্সনের সিম্পল যে ব্যবস্থাটা সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, অর্থাৎ যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণ করি। তড়িৎ বিশ্লেষণ তোমরা পড়েছো ছোটোবেলায়, মনে আছে নিশ্চয়ই, যে ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিসিটি পাঠানো হয়, তারপরে গিয়ে ওই যে ইলেকট্রোলাইট অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য যেটা থাকে সলিউশনের মধ্যে সেখানে গিয়ে কিছু কেমিক্যাল রিয়াকশান হয় এবং সেই কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে নতুন কোনো সাবস্টেন্স তৈরি হয়। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি থেকে এখানে কেমিক্যাল এনার্জি তৈরি হয় এবং সেই কেমিক্যাল এনার্জির তৈরি হওয়ার মাধ্যমেই কেমিক্যাল রিয়াকশান হয় এবং নতুন পদার্থ তৈরি হয়। তো সেটা হচ্ছে কোথায় ব্যবহার হয়, ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষে। এখন আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই ইলেকট্রোকেমিক্যাল সেলের টাইপস দু ধরনের হয় এটা, ঠিক আছে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইপস অফ। তাহলে একটা হচ্ছে দুরকম হচ্ছে বললাম, একটা হচ্ছে গ্যালভানিক সেল, অনেক সময় এটাকে ভোল্টাইক সেলও বলে, বাংলায় আমরা বলি গ্যালভানীয় কোষ। আর একটা হচ্ছে যেটা এক্ষুনি বললাম ইলেকট্রোলাইটিক সেল, বা বাংলায় আমরা এটাকে বলি তড়িৎ বিশ্লেষণ কোষ। আমরা একেবারেই সরাসরি পার্থক্যের আকারে এটাকে পড়ব, তাহলে আলাদা করে ডেফিনিশন লিখতে হবে না আমাকে, আর একবারে পুরো ব্যাপারটা রেডি হয়ে যাবে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা, যে এদের ডিফারেন্স। এক নম্বর হচ্ছে গ্যালভানিক সেলে কী হয়, কনভার্সন অফ কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি ডিউ টু spontaneous redox reaction. স্পন্টেনিয়াস মানে কি, স্বতঃস্ফূর্ত, মানে নিজে থেকেই আপনা আপনি যে রিয়াকশানগুলো হয়ে যায়। আর রেডক্স রিয়াকশন মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এখন স্পন্টেনিয়াস কেন, আমরা গ্যালভানিক সেল নিয়ে ডিটেলে আলোচনা করব এই পার্থক্যটা পড়ানোর পরে। তখন আমরা দেখব যে গ্যালভানিক সেলের রিয়াকশানটা হওয়ার জন্য বাইরের কোনো সোর্সের দরকার হচ্ছে না, আপনা আপনি রিয়াকশানটা অটোমেটিক্যালি ইনস্ট্যান্টেনিয়াসলি মানে শুরু হয়ে যাচ্ছে আর কি রিয়াকশানটা, সেই জন্য এটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্তভাবে হয়। আর ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কী হয়, আমরা জানি যে ব্যাটারির মাধ্যমে ইলেকট্রিসিটি পাঠানো হয়, তারপর রিয়াকশান শুরু হয়। তাহলে ওই যে এক্সটার্নাল এজেন্সি ব্যাটারি, সেইটা যদি সেখান থেকে যদি ইলেকট্রিসিটি না যায় তাহলে কেমিক্যাল রিয়াকশান শুরু হবে না। সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে উল্টোটা হয়, অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি তৈরি হয়, কিন্তু সেটা ডিউ টু আ নন স্পন্টেনিয়াস রিয়াকশান, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি ডিউ টু নন স্পন্টেনিয়াস redox reaction by applying electricity অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপরে একটা নন স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশানটাকে দেখো আমি এইভাবে ছোটো করে লিখেছি, RX আর N। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেহেতু স্পন্টেনিয়াস রিয়াকশান, আমরা জানি যে কোনো স্পন্টেনিয়াস রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা জি অর্থাৎ গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, এটা লেস দ্যান 0 হয়। আর এটা যদি নন স্পন্টেনিয়াস তাহলে ডেল্টা জি গ্রেটার দ্যান 0, ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে এখানে অ্যানোড,
অ্যানোডটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। ইলেকট্রোডের বাংলা তোমরা নিশ্চয়ই জানো, তড়িৎদ্বার। তাহলে অ্যানোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড আর ক্যাথোড হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। ইলেকট্রোলাইটিক সেলে উল্টোটা হয়, এখানে অ্যানোডটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। খুব ভালো করে তোমরা মনে করার চেষ্টা করো, তড়িৎ বিশ্লেষণ যখন তোমরা পড়েছো নিচু ক্লাসে, সেইখানে এরকম পড়েছো যে ব্যাটারির যে টার্মিনালটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যে ইলেকট্রোডটা যুক্ত থাকে সেটাকে আমরা বলি ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যে ইলেকট্রোডটা যুক্ত থাকে সেটাকে আমরা বলি অ্যানোড। তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যদি কোনো মেটাল যুক্ত থাকে তাহলে সেই মেটালটাও নেগেটিভলি চার্জড হবে, অর্থাৎ ইলেকট্রন রিচ হবে। সেজন্যই ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোডটা হচ্ছে নেগেটিভলি চার্জড। আর এখানে উল্টোটা হয়, কেন উল্টোটা হয় তার ডিটেল আমরা যখন এর পরে পড়বো সেইখানে আমরা এই আলোচনায় আসবো। তবে এদের মধ্যে একটা সিমিলারিটিও আছে। আচ্ছা, আরেকটা আমি 4 নম্বর পার্থক্য বলে নিই, সেটা হচ্ছে সল্ট ব্রিজ বলে একটা অ্যাপারেটাস, সেইটা গ্যালভানিক সেলে ইউজ করা হয় কিন্তু ইলেকট্রোলাইটিক সেলে ইউজ করা হয় না। সল্ট ব্রিজ কি সে নিয়েও আমরা ডিটেলে আলোচনা করব। সল্ট ব্রিজ ইজ ইউজড ইন গ্যালভানিক সেল। আর এখানে আমরা লিখব যে সল্ট ব্রিজ ইজ নট রিকোয়ার্ড ইন ইলেকট্রোলাইটিক সেল। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সেলে সল্ট ব্রিজ এর দরকার হয় না। সল্ট ব্রিজকে আমরা বাংলায় বলি লবণ সেতু। তাহলে এতগুলো ডিফারেন্স থাকা সত্ত্বেও গ্যালভানিক আর ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে একটা খুব বড় একটা মিল আছে, সেটাকে আমি দেখো স্টার সাইন দিয়ে লিখছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের একটা ডিসিমিলারিটি আমরা পড়ালাম, যে অ্যানোড এখানে নেগেটিভ, ক্যাথোড পজিটিভ, আর এদিকে উল্টোটা, এদিকে ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ। কিন্তু ক্যাথোড বা অ্যানোডের তোমার টার্মিনালটা যেরকমই হোক না কেন, পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, অ্যানোডে সবসময় অক্সিডেশন রিয়াকশান হয় আর ক্যাথোডে সবসময় রিডাকশান রিয়াকশান হয়। ঠিক আছে, অক্সিডেশন মানে জারণ, রিডাকশান মানে বিজারণ। এখন এইটা এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কেন অ্যাপ্লিকেবল? কারণ এই ব্যাপারটাই হচ্ছে এই ইলেকট্রোডগুলোর মানে ক্যাথোড এবং অ্যানোডের হচ্ছে ডেফিনিশন। যদি বলা হয় যে ক্যাথোড কাকে বলে, তাহলে আমরা বলবো যে ইলেকট্রোডে রিডাকশান রিয়াকশান হয় সেটাই হচ্ছে ক্যাথোড। অ্যানোড কাকে বলে? যে ইলেকট্রোডের মধ্যে অক্সিডেশন রিয়াকশান হয় সেটাই হচ্ছে অ্যানোড। ক্যাথোড বা অ্যানোডের অন্য আর কোনো ডেফিনিশান নেই। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে তোমরা ছোটোবেলায় এরকম পড়ে থাকতে পারো যে যখন তড়িৎ বিশ্লেষণ আমরা পড়েছি আর কি, সেখানে ওই যেটা একটু আগে বললাম যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যে ইলেকট্রোড যুক্ত থাকে সেটা ক্যাথোড। এখন এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য ইলেকট্রোলাইটিক সেলের, এটা কখনোই ক্যাথোডের ডেফিনিশান নয়। ঠিক আছে, কিন্তু ডেফিনিশান বা সংজ্ঞা হিসাবে ছোটোবেলায় ওইটাই আমাদেরকে মুখস্থ করানো হয়, কিন্তু সেটা কখনোই ডেফিনিশান নয়। ডেফিনিশান হচ্ছে এটাই যে ইলেকট্রোডে রিডাকশান হয় সেটা ক্যাথোড, যেখানে অক্সিডেশন হয় সেটা অ্যানোড। সুতরাং এই ব্যাপারটা এখানেও একই হবে। সো অক্সিডেশন আর ক্যাথোড মিনস রিডাকশান। ঠিক আছে, এইবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটাল 3টে পার্ট আছে। একটা হচ্ছে আমরা প্রথমে পড়বো গ্যালভানিক সেল, তারপরে আমরা পড়বো ইলেকট্রোলাইটিক সেল। আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক যে সলিউশন, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তাদের মধ্যে কীভাবে ইলেকট্রিসিটিটা কন্ডাক্টেড হয়, তো তাদের কন্ডাক্টেন্স নিয়েও আমাদের আলোচনা করতে হবে। 3টে টোটাল সাব পার্ট এই চ্যাপ্টারে আছে। আমরা এখন শুরু করব হচ্ছে গ্যালভানিক সেল নিয়ে। তাহলে গ্যালভানিক সেলের মধ্যে সিম্পলেস্ট যে গ্যালভানিক সেল, সরলতম গ্যালভানিক সেল, তার নাম হচ্ছে ড্যানিয়েল সেল।
ড্যানিয়েল সেল নিয়ে আমাদের প্রথমে শুরু করতে হবে আলোচনা। এখন এই গ্যালভানিক সেল এই পার্টে ড্যানিয়েল সেলটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ড্যানিয়েল সেলের একটা ডায়াগ্রাম আঁকবো শুরুতে আমি, সেইটা খুব ভালো করে বুঝতে হবে। যদি ড্যানিয়েল সেলের ডায়াগ্রামটা খুব ভালো করে বুঝতে পারা যায় এবং সেই ব্যাপারটা যদি মাথার মধ্যে থাকে, তাহলে এই মানে এই গ্যালভানিক সেল এই পার্টে আর কোনো সমস্যা হবে না। যা যা কোয়েশ্চেন্স আমাদের পরীক্ষায় আসে, কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে সবার আগে। হয়তো সেজন্য আমাদের একটু সময়টা বেশি লাগতে পারে, কিন্তু আমরা সবার আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে সবার আগে আমাকে দুটো পাত্র নিতে হবে, দুটো আলাদা পাত্র। একটা পাত্রে থাকবে বাঁ দিকেরটায় 1 মোলার ZnSO4 সলিউশন, অ্যাকুয়াস সলিউশন অবশ্যই, আর এখানে থাকবে 1 মোলার কপার সালফেট সলিউশন, অ্যাকুয়াস। ঠিক আছে, এখানে ধরো রয়েছে সলিউশন রয়েছে। এইবার জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে একটা ইলেকট্রোড থাকবে। এই ইলেকট্রোডটা হচ্ছে আসলে Zn এর একটা রড, ZnSO4 সলিউশনে Zn রড, আর কপার সালফেট সলিউশনে একটা কপার নির্মিত একটা রড, Cu রড। এটাকে ডিপ করা আছে সলিউশনের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের কপার রড, আর এটা হচ্ছে Zn রড। ঠিক আছে, এবার এই দুটোকে একটা এক্সটার্নাল একটা তার দিয়ে জোড়া হয়েছে। এখানে একটা বাল্ব রাখা আছে। এক্সটার্নাল সার্কিট কমপ্লিট করে দেওয়া হয়েছে। যে মুহূর্তে সার্কিট কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি কিছু ঘটনা ঘটতে দেখা যাবে। কিছু ঘটনা এখানে ঘটতে শুরু করবে, যেগুলো আমরা ভিজুয়ালি, যেগুলো আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। কী হবে? প্রথমেই আমরা দেখব যে এই যে Zn যে রডটা আছে, জিঙ্কের রড থেকে জিঙ্কটা অ্যাকচুয়ালি এখানে অক্সিডাইজড হয়ে যাবে। রডের মধ্যে যে Zn অ্যাটমগুলো আছে তারা ডেফিনেটলি সলিড ফর্মে আছে। এরা কি করবে? দুটো ইলেকট্রন লস করবে। দুটো ইলেকট্রন ছেড়ে দিলে কি তৈরি হবে? Zn2+ তৈরি হবে। তাহলে জিঙ্ক সলিডটা Zn2+ তৈরি করবে এবং দুখানা ইলেকট্রন লস করলো। ঠিক আছে, এখন এই যে আমাদের সলিউশনে কে কে আছে? জিঙ্ক সালফেটের সলিউশন মানে এখানে Zn2+ রয়েছে অলরেডি, সালফেট আয়ন রয়েছে অলরেডি। এখন কি হচ্ছে? এই জিঙ্ক রড থেকে, জিঙ্ক রডের মধ্যে যে জিঙ্কের যে অ্যাটমগুলো আছে তারা ইলেকট্রন ছেড়ে দিয়েছে এবং Zn2+ তৈরি করেছে। তাহলে Zn2+ যে আয়নটা নিশ্চয়ই এই রডের মধ্যে থাকতে পারবে না। যে আয়ন তৈরি হবে ও সঙ্গে সঙ্গে সলিউশনে চলে আসবে। ঠিক আছে, সলিউশনে চলে এলো, ইলেকট্রনগুলো এই রডের গায়ের মধ্যে আটকে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এরকম দেখাতে পারি যে এখানে প্রচুর নেগেটিভ চার্জ, এই রডটার মধ্যে প্রচুর নেগেটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রন এখানে এসে জমা হয়েছে, আর এখান থেকে সলিউশনের মধ্যে চলে এসছে Zn2+। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে Zn2+-এর, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে এর কনসেন্ট্রেশনকে বোঝানো হয়। তাহলে Zn2+-এর কনসেন্ট্রেশন ইন সলিউশনের মধ্যে ওর যা কনসেন্ট্রেশন আগে ছিল এখন পরিমাণ বেড়ে যাচ্ছে, সুতরাং কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। আর একই সঙ্গে মাস অফ Zn রড, জিঙ্ক রডের মাসটা ডিক্রিজ করছে। ঠিক আছে, এখান থেকে জিঙ্ক রডের থেকে জিঙ্ক তো ক্ষয়ে যাচ্ছে না, যদি এটা কনভার্ট হয়ে যায় Zn2+-এ, তাহলে জিঙ্ক রড ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার যে ইলেকট্রনগুলোকে এখানে ছাড়ছে জিঙ্কটা, ইলেকট্রনগুলো সঙ্গে সঙ্গে এই তার বেয়ে এদিকে চলে আসছে। এবং এটা আমরা বুঝবো কী করে? এটা বুঝবো আমরা এইভাবে যে বাল্বটা সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। বাল্ব জ্বলে উঠছে মানেই ইলেকট্রনের ফ্লো হচ্ছে, সুতরাং ইলেকট্রিসিটি
জেনারেট হচ্ছে, তাহলে এইখানে যে কেমিক্যাল রিয়াকশানগুলো ঘটছে তার মাধ্যমে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট হচ্ছে, তার প্রমাণ হচ্ছে বাল্বের জ্বলে ওঠাটা। এবার যে মুহূর্তে ইলেকট্রনগুলো এখানে চলে এলো, এখানে সলিউশনে কপার 2+ আছে আর সালফেট আছে। ইলেকট্রনগুলো যে এখানে চলে এলো, এবার ইলেকট্রনগুলো কী হবে এই যে Cu2+ যারা পজিটিভলি চার্জড তাদেরকে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট করবে। এর ফলে Cu2+ আয়নগুলো সোজা চলে গিয়ে ইলেকট্রোডের গায়ে গিয়ে আটকে যাবে। ইলেকট্রোডটা কী দিয়ে তৈরি? কপার রড দিয়ে তৈরি। এবার এই Cu2+ যেটা আয়ন আছে অ্যাকুয়াস, এই যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cu অ্যাটম তৈরি হবে নিউট্রাল, Cu সলিড। অর্থাৎ এই যে আমাদের মেটালিক যে রড, কপার দিয়ে তৈরি যে রডটা, সেই রডে গিয়ে এইবার কপারের অ্যাটমগুলো এখানে এসে জমবে আস্তে আস্তে। সুতরাং মাস অফ দ্য কপার রড কী হবে? ইনক্রিজ করবে। অ্যাট দ্য সেম টাইম সলিউশন থেকে যেহেতু Cu2+ চলে যাচ্ছে, তাহলে সলিউশনে Cu2+ এর কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে 2 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ Cu2+ আয়ন ইন সলিউশন, এটা ডিক্রিজ করবে। আর মাস অফ Cu রড, মাস অফ রড কী হবে? ইনক্রিজ করবে। ঠিক আছে, এই কটা ঘটনা আমরা ইনস্ট্যান্টলি আমরা লক্ষ্য করতে পারবো। আরও কিছু ঘটনা ঘটবে, সেটা আমি উপরে লিখছি। 5 নম্বর হচ্ছে আচ্ছা এখানটায় লিখতে হতো, যাকে এখানে লিখছি যে Zn রড ইজ অ্যানোড। জিঙ্ক রডটা হচ্ছে এখানে অ্যানোড, দুটোই তো ইলেকট্রোড, জিঙ্ক রড আর কপার রডটা হচ্ছে ইলেকট্রোড। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমরা এই থ্রু আউট দিস চ্যাপ্টার যেখানেই আমরা ইলেকট্রোড পড়বো বা তড়িৎদ্বার পড়বো, তড়িৎদ্বার বা ইলেকট্রোড এটা সবসময় তৈরি হবে কোনো সলিড মেটাল দিয়ে। ঠিক আছে, যেমন এখানে Zn, যেমন এখানে কপার, কোথাও কোথাও প্ল্যাটিনাম, এই সমস্ত ব্যবহার করা হয়। তাহলে ইলেকট্রোড সবসময় সলিড কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি হবে। এখন Zn রডটা অ্যানোড কেন? কারণ এখানে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, জিঙ্কটা জিঙ্ক 2+ তৈরি করেছে আর ইলেকট্রন লস করেছে। আমরা জানি লস অফ ইলেকট্রন মানে অক্সিডেশন, আর ইলেকট্রন গেইন করা মানে, ইলেকট্রন নিয়ে নেওয়া মানে রিডাকশান বা বিজারণ। তাহলে যেহেতু জিঙ্ক রড থেকে Zn2+ তৈরি হয়েছে, জিঙ্কের অ্যাটমটা অক্সিডাইজ করেছে, তাই এটা অ্যানোড। অ্যাজ অক্সিডেশন টেক্স প্লেস হিয়ার। আর 2 নম্বর হচ্ছে 5-এর ধরো এটা A আর 5-এর B হচ্ছে Cu রড ইজ ক্যাথোড। Cu রড হচ্ছে ক্যাথোড অ্যাজ রিডাকশন টেক্স প্লেস হিয়ার। ঠিক আছে, আমরা এই যে একটা পাত্র বাঁদিকে যেটা আছে, এই পাত্রটাকে আমরা বলবো, যেহেতু এখানে অক্সিডেশন হচ্ছে, আমরা এটাকে বলবো অক্সিডেশন হাফ সেল অর্থাৎ অর্ধকোষ। আর ডান দিকে এটাকে আমরা বলবো রিডাকশান হাফ সেল। ঠিক আছে, এই দুটো হাফ সেল মিলিয়ে টোটাল একটা সেল তৈরি হয়, গ্যালভানিক সেল তৈরি হয়ে গেল। তাহলে এই Zn রডের নিচে আমি এখানে লিখছি, কি লিখবো? এখানে অ্যানোড লিখবো, আর এইখানে আমি লিখবো ক্যাথোড। ঠিক আছে, এবার আমি আরেকটা জিনিস লিখছি এখানে, সেটা হচ্ছে এখানে আমি লিখছি এটাকে অনেক সময় লেফট হ্যান্ড ইলেকট্রোডও বলে, LHE মানে লেফট হ্যান্ড ইলেকট্রোড। অর্থাৎ যখন আমি ছবিটা আঁকছি, আমার বাঁ দিকে যেটা আছে, মনে রাখবে যখনই ড্যানিয়েল সেল আমরা আঁকবো তখন সবসময় Zn রড আর Zn2+ মানে জিঙ্ক সালফেট সলিউশন এটা বাঁ দিকেই থাকবে, আর কপার সালফেট এবং কপার রড ডান দিকেই থাকবে। আরও একটা জিনিস, ড্যানিয়েল সেল ছাড়া অন্য যখন কোনো গ্যালভানিক সেল আমরা আঁকবো বা তাদের রিপ্রেজেন্টেশন আমাদের আঁকতে হয় বা লিখতে হয়, যখনই আমরা এরকম করব তখনই এটা মাথায় রাখবে যে সবসময় বাঁ দিকের যে হাফ সেলটা লেফট হ্যান্ড ইলেকট্রোড, সেটাই হবে সবসময় অ্যানোড এবং সেখানে সবসময় অক্সিডেশনটা হবে। আর আমি কখনোই অ্যানোডটাকে ডান দিকে লিখবো না। ঠিক আছে, এইটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক আছে, সেটা আমি একটু পরে বলছি। তাহলে এই হচ্ছে ঘটনাগুলো যা ঘটলো। এবার আরেকটা পয়েন্ট এখানে আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে
সেল রিয়াকশান, সেলটার মধ্যে রিয়াকশান কী কী হয়, রিয়াকশান কী কী হয় অলরেডি আমরা লিখে ফেলেছি এখানে দুখানা রিয়াকশান, এটা লেফট হ্যান্ড ইলেকট্রোডে হয়, এটা রাইট হ্যান্ড ইলেকট্রোডে হয়। তাহলে টোটাল রিয়াকশানটা কী হচ্ছে দেখো, টোটাল রিয়াকশান লিখতে গেলে আমাকে দুটোকে যোগ করতে হবে। তাহলে ZN থেকে প্রথমে ZN2 প্লাস আর দুটো ইলেকট্রন, আর কপার 2 প্লাস সেই দুটো ইলেকট্রন গ্রহণ করলো, কপার সলিড হলো। তাহলে এইবার এই দুটো যোগ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার সেল রিয়াকশান। তাহলে সেল রিয়াকশান হচ্ছে ZN সলিড প্লাস কপার 2 প্লাস অ্যাকুয়াস থেকে তৈরি হয়ে গেল ZN2 প্লাস অ্যাকুয়াস প্লাস Cu সলিড, এই জায়গাটা মুছে দিলাম, Cu সলিড হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের সেল রিয়াকশান। তাহলে এই হচ্ছে মোটামুটি ড্যানিয়েল সেলের কি বলবো ওয়ার্কিং, এইভাবে ড্যানিয়েল সেলটা কাজ করে। তাহলে এইবার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, রিয়াকশান তো শুরু হলো, বাল্ব জ্বলে উঠলো, কিন্তু খুব সামান্য কিছু সময়ে আমরা দেখব বাল্বটা জ্বলছে, তারপরে হঠাৎ করে বাল্বটা নিভে গেল। বাল্ব নিভে গেল মানে হচ্ছে ইলেকট্রিসিটি আর তৈরি হচ্ছে না, কেমিক্যাল এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে না, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো এদিক থেকে এদিকে হচ্ছে না। তোমরা নিশ্চয়ই এটা জানো যে ইলেকট্রনের ফ্লো যেদিকে হয়, এখানে লিখে দিই, এদিকে ইলেকট্রন যাচ্ছে, তাই যদি হয় তাহলে কারেন্টটা এইদিকে আসবে উল্টো দিকে, বাই কনভেনশন আমরা এটাই ধরে রাখি, তাই না? আমরা এটাকে অ্যাডও করে দিতে পারি একটা পয়েন্ট হিসাবে, সেটা হচ্ছে ইলেকট্রন ফ্লোজ ফ্রম অ্যানোড টু ক্যাথোড, ঠিক আছে, আর কারেন্ট ফ্লোজ অর্থাৎ ইলেকট্রিসিটি ফ্লোজ ফ্রম ক্যাথোড টু অ্যানোড, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম যে খানিকক্ষণ পরে দেখা যাবে যে ঘটনাটা আর ঘটছে না। এবার সেটা কেন? কিছুক্ষণ পর রিয়াকশানটা স্টপ হয়ে যাচ্ছে, রিয়াকশান স্টপ হয়ে যাচ্ছে বলে ইলেকট্রনের ফ্লো আর হচ্ছে না, সুতরাং বাল্ব আর জ্বলছে না। এবার এইটা আমাদের বুঝতে হবে যে মানে রিয়াকশানটা কেন স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো এখানটায় বাঁদিকটায় যে পাত্রটা আছে যেখানে অক্সিডেশন হচ্ছে, এখানে সলিউশানে ZN2 প্লাস আসছে, সলিউশানে ZN2 প্লাস আসছে, এবং সলিউশানে যে ZN2 প্লাস যদি আসে, আমরা একটু আগে লিখে রেখেছিলাম যে ZN2 প্লাসের কনসেন্ট্রেশন এখানে বাড়ছে, ZN2 প্লাসের কনসেন্ট্রেশন বাড়ছে। ইনিশিয়ালি কী ছিল, যখন শুরু হচ্ছে রিয়াকশানটা তখন তো আমরা এখানে জিঙ্ক সালফেট যে নিয়েছিলাম ZN2 প্লাস আর SO4 2 মাইনাস, আমরা রিয়াকশান নিশ্চয়ই জানি যে ZnSO4 যখন ডিসোসিয়েট করে একটা ZN2 প্লাস তৈরি হবে, একটা SO4 2 মাইনাস তৈরি হবে, তাদের সংখ্যাটা সমান থাকে। সেম এদিকেও কপার 2 প্লাস আর SO4 2 মাইনাসের সংখ্যাটা সমান শুরুতে। যখন রিয়াকশান শুরু হলো, যত বেশি বেশি করে ZN রড থেকে ZN অ্যাটম যত সলিউশনে চলে আসছে, এসে ZN2 প্লাস তৈরি করছে, ওর কনসেন্ট্রেশন বাড়ছে। তাহলে যখন রিয়াকশান শুরু হবে তার কিছু সময় পরে এখানে সিস্টেমে আমরা দেখতে পারবো যে মানে সলিউশনে আমরা দেখতে পারবো যে ZN2 প্লাসের কনসেন্ট্রেশন ইজ গ্রেটার দেন সালফেটের কনসেন্ট্রেশন, এটা হবে। আর এদিকে উল্টোটা হবে, এদিকে কপার 2 প্লাসটা কী হচ্ছে, চলে যাচ্ছে, ও এখানে গিয়ে জমা হচ্ছে কপার হিসাবে, তাহলে সলিউশনে কপার 2 প্লাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তাহলে এখানে কপার Cu2 প্লাস ক্যাটায়নের তুলনায় সালফেটের কনসেন্ট্রেশন এখানে বেশি হবে রিয়াকশান শুরু হয় কিছুক্ষণ পরে। এইবার যেহেতু ZN2 প্লাস এখানে কনসেন্ট্রেশন অনেক বেশি, এবার বেশি কখন বেশি হলো তার আরেকটা অপোজিট দিক কী আছে, যে এখানে তত বেশি করে ইলেকট্রন জমা হচ্ছে, অর্থাৎ আমাদের যে ইলেকট্রোডটা সেটা এবার নেগেটিভলি চার্জড হয়ে গেছে। দেখো আমরা শুরুতেই বলেছিলাম ওই পার্থক্য করার সময় যে অ্যানোডটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড গ্যালভানিক সেলে, এই কারণে বলা হয়। কেন? কারণ যত ZN2 প্লাস সলিউশনে আসছে তত ইলেকট্রন এখানে ছাড়ছে, ইলেকট্রনগুলো যেহেতু এখানে জমা হচ্ছে তাই ইলেকট্রোডটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, তাই এখানে অ্যানোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, যেটা ইলেকট্রোলাইটিক সেলে উল্টোটা হয়। তো যাই হোক, এবার যখন এখানে নেগেটিভ চার্জের কনসেন্ট্রেশন খুব বেশি হয়ে গেল,
ইলেকট্রনের সংখ্যা এখানে খুব বেশি হয়ে গেল, এবং যত বেশি করে Zn2 প্লাস সলিউশনে আসছে তত সলিউশনে Zn2 প্লাসের কনসেন্ট্রেশন বাড়ছে। এবার এক্সেস Zn প্লাসগুলো কী করবে, এই যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোর পাশে এসে এসে এরা নিজের পজিশন নিয়ে নেবে। কেন? কারণ এখন তো Zn2 প্লাসের কনসেন্ট্রেশন বেশি, এবার তারা তো ইলেকট্রন দ্বারা অ্যাট্রাক্টেড হবেই, ইলেকট্রনগুলো ওদেরকে অ্যাট্রাক্ট করছে এবং Zn2 প্লাসগুলো সবাই এসে এই ইলেকট্রোডকে ঘিরে এখানে ইলেকট্রোডকে ঘিরে সমস্ত Zn2 প্লাসগুলো এখানে ঘিরে ধরছে আর কি। তাই যদি হয় তাহলে কি হবে, এইবার ফার্দার Zn থেকে আর Zn2 প্লাস তৈরি হয়ে সলিউশনে আসতে পারবে না। নতুন যে Znটা আছে সেটা যদি ইলেকট্রন ছেড়ে Zn2 প্লাস তৈরি হয়, সেটা এসে প্রথমেই এই প্লাস চার্জ যারা ঘিরে ধরেছে তাদের কাছে এসে বিকর্ষিত হবে, রিপেলড হবে, সুতরাং তারা আর সলিউশনে আসতে চাইবে না। এইভাবে Zn2 প্লাসের ফার্দার যে উৎপাদন সেটা বন্ধ হয়ে যাবে, আর Zn2 প্লাসের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে মানেই এখানে নতুন করে ইলেকট্রন তৈরি হওয়াও আর বন্ধ হয়ে যাবে, ফলে ইলেকট্রনের ফ্লো আর ওদিকে হবে না। ঠিক আছে, একই ঘটনা ওদিকেও ঘটে। এদিকে যেহেতু কপার 2 প্লাসের কনসেন্ট্রেশন কমে গেছে, সালফেটের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তাহলে সলিউশন এখানে নেগেটিভলি চার্জড হয়ে গেছে, এখানে যেমন সলিউশন পজিটিভলি চার্জড হয়েছে। এবার এই নেগেটিভলি চার্জড সলিউশন মানে সালফেট আয়ন, অনেক সালফেট আয়ন আছে, এরা কি করবে, এই ইলেকট্রন যেই বেয়ে এখানে এসছে, এবার এই ইলেকট্রনগুলো কপার 2 প্লাসের কাছে আর আসতে পারবে না। কপার 2 প্লাসকে নিয়ে ও যে Cu অ্যাটম বানাবে সেটা করতে পারবে না। কেন? সালফেট আয়ন এবার ইলেকট্রনগুলোকে রিপেল করবে। তাহলে যদিও বা কিছু ইলেকট্রনের দিকে আসে, তারাও সালফেট দ্বারা রিপেলড হবে, তার ফলে কপার 2 প্লাস আর ইলেকট্রনের সঙ্গে কি বলবো অ্যাডেড হয়ে রিডাকশানটা আর ঘটাতে পারবে না। সুতরাং সামগ্রিকভাবে দুদিকেই একটা রিয়াকশান হওয়ার একটা অপোজিট ফোর্স প্রবলভাবে কাজ করতে শুরু করবে, এবং সে কারণে রিয়াকশানটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটুকু বোঝানো গেল। তাহলে রিয়াকশানটা বন্ধ হওয়ার কারণটা বোঝানো গেল। আমরা একটু লিখে নিই কারণটা, তাহলে পরবর্তীকালে মনে রাখতে সুবিধা হবে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াই ডাজ দ্য সেল রিয়াকশান stops after some time? আনসারটা হচ্ছে যে initially concentration of Zn2 plus and concentration of SO4 2 minus were same in left hand electrode, and concentration of Cu2 plus and concentration of sulfate were same in right hand electrode. ঠিক আছে, after reaction starts, concentration of Zn2 plus in solution increases and Zn2 plus ions are attracted to the negatively charged anode. An equilibriumটাকে সংক্ষেপে লিখলাম EQM. An equilibrium is set up between electrons and Zn2 plus. Thus movement of electron through external wire stops. ঠিক আছে, তাহলে Zn2 প্লাস যখন অ্যানোডের কাছাকাছি এসে অ্যাট্রাক্টেড হয়ে গেল, তাহলে এবার ইলেকট্রনগুলো আর যেতে পারছে না ফার্দার ওইদিকে, তাহলে মুভমেন্ট অফ ইলেকট্রন কী হলো, স্টপ হয়ে গেল। সিমিলারলি
Similarly, electrons in Cu cathode get repelled by excess SO4 2 minus in the solution as the solution is now as the solution now have more SO4 2 minus concentration than initial stage. যেহেতু সলিউশনে এখন সালফেট আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি, তাই সালফেট আয়ন দ্বারা ইলেকট্রনগুলো কি হচ্ছে, রিপেলড হচ্ছে। ঠিক আছে, for this reason cell reaction cannot proceed, সেল রিয়াকশন এখন আর ঘটতে পারছে না। ঠিক আছে, এখন এই যে সেল রিয়াকশনটা বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের তো সেল রিয়াকশনটাকে আবার চালু করতে হবে। চালু করার জন্য তাহলে কী করতে হবে? অ্যাকচুয়ালি সেল রিয়াকশনটা বন্ধ হয়ে গেল কেন? তার মূল কারণ হচ্ছে এখানে Zn2+ কনসেন্ট্রেশন এত বেড়ে গেছে যে তারা গিয়ে এখানে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, না তো ইলেকট্রন ওইদিকে যেতে পারছে, না এক্সেস Zn2+ এই প্লাসগুলোকে রিপেলড হওয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে এরা সলিউশনে আসতে পারছে, কোনোটাই হচ্ছে না। একই ঘটনা এখানেও ঘটছে। তাহলে এখানকার এক্সেস Zn2+ যে কনসেন্ট্রেশন সেটাকে যদি কোনোভাবে মিনিমাইজ করা যায়, বা এখানকার যে এক্সেস সালফেট আয়নের যে কনসেন্ট্রেশন সেটাকে যদি কোনোভাবে মিনিমাইজ করা যায়, তাহলে কী হবে? তাহলে Zn2+ আর এইখানে গিয়ে আটকে থাকবে না, তাহলে তখন ইলেকট্রনগুলোও এদিকে ফ্রি ফ্লোয়িং হবে, আবার Zn2+ও সলিউশনে আসতে পারবে, এদিকেও একই ঘটনা ঘটবে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে Zn2+ যে কনসেন্ট্রেশন এখানে বেড়ে গেল, বা এখানে সালফেটের যে কনসেন্ট্রেশন বেড়ে গেল, সেইগুলোকে এবার কমানো, এইটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তাহলে আমরা লিখতে পারি যে ইফ কনসেন্ট্রেশন অফ Zn2+ in left hand electrode and concentration of sulfate ion in right hand electrode is reduced, then cell reaction will resume. ঠিক আছে, এইবার এইটা করানোর জন্য, মানে সেল রিয়াকশনটাকে আবার নতুন করে চালু করার জন্য এবং Zn2+ আর সালফেট 2- কনসেন্ট্রেশন কমানোর জন্য আমাদেরকে যে ব্যাপারটার ইন্ট্রোডিউস করতে হয় এখানে, সেটাকে আমরা বলি সল্ট ব্রিজ বা লবণ সেতু। ঠিক আছে, সল্ট ব্রিজটা কি? দেখো, সল্ট ব্রিজ হচ্ছে একটা ইউ শেপড একটা টিউব, ইউ আকৃতির একটা টিউব, যেটাকে উল্টো করে ইনভার্ট অবস্থায় এই সিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়। কীরকম দেখো, এখানে মানে ধরো এরকম একটা ইউ আকৃতির একটা টিউব, একটা টিউব এখানে উল্টো করে রাখা হয়েছে। এবারে এই টিউবের মধ্যে কি আছে? টিউবের মধ্যে আছে একটা ইলেকট্রোলাইট। ঠিক আছে, ইলেকট্রোলাইট মানে স্পেসিফাইড কিছু ইলেকট্রোলাইট, যেমন পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। এবার তাদের সলিউশন, এবার তুমি একটা জিনিস ভাবো যে একটা এরকম ইউ আকৃতির নল আছে, এখানে আমি পটাশিয়াম ক্লোরাইড সলিউশন দিলাম, দেওয়ার পরে এটাকে উল্টো করে যেই আমি এখানে রাখবো, তখন তো অ্যাকুয়াস সলিউশন, তো সব তো নিচে পড়ে যাবে না এখানে। যাতে সেটা না হয় সেজন্য কী করা হয়, এখানে একটা জিলেটিন
বা অ্যাগার অ্যাগার এই জাতীয় কিছু অর্গানিক কম্পাউন্ড এখানটায় ইন্ট্রোডিউস করা হয়। কী করা হয়, একটা প্রথমে হট কনসেন্ট্রেটেড সলিউশন নেওয়া হয় ইলেকট্রোলাইটটা, ধরো পটাশিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেটেড সলিউশন, খুব গাঢ় দ্রবণ, সেটার মধ্যে ওই অ্যাগার অ্যাগার বলে যে অর্গানিক কম্পাউন্ড তার পাউডার ফর্মে পাওয়া যায়, ওটা মিশিয়ে দেওয়া হয়। মিশালে পরে একটা জেল টাইপের একটা সিস্টেম তৈরি হয়। এবার সেই জেলিটাকে যদি আমি এই ইউ আকৃতির নলের মধ্যে ভরে দিই পুরোপুরি, এবার সেটাকে যদি আমি এখানে উল্টো করে রাখি, এক্ষেত্রে K+ বা Cl- আয়নগুলোর এই নিচে সরাসরি সলিউশনের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। তো এক্স্যাক্টলি সেটাই এখানে করা হয় এবং এই সিস্টেমটাকেই বলা হয় সল্ট ব্রিজ। এবার সল্ট ব্রিজের কাজ কি, ধরো আমি এখানে বললাম যে সল্ট ব্রিজে আমি কী নিয়েছি, K+ আছে আর Cl- আছে, ঠিক আছে। এদের কাজ হবে যে এখানে Zn2+ এর কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তখন এক্সেস Cl- এখান থেকে এসে এই সলিউশনে চলে আসবে এবং Cl- Zn2+ এর সঙ্গে রিয়াকশান করে ZnCl2 তৈরি করে দেবে। এখন ZnCl2 কিন্তু এই সলিউশনের মধ্যেই থাকবে, এরকম না যে ও প্রেসিপিটেটেড হয়ে নিচে পড়ে যাবে, সেটা হয় না। তাহলে ZnCl2 যেই তৈরি হয়ে গেল, তাহলে এক্সেস যে Zn2+ আয়ন সেটা সলিউশনে আছে, কিন্তু সেটা এইখানে কোনো এই সেল রিয়াকশানে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না, এটা হবে। আর এদিকে সালফেটের কনসেন্ট্রেশন বেড়ে গেছিলো, এদিকে কী হবে, পটাশিয়াম আয়ন এখান থেকে সলিউশনে আসবে এবং এই সালফেটের সঙ্গে জুড়ে গিয়ে K2SO4 তৈরি করে দেবে এবং সলিউশনেই থাকবে। ফলে কী হবে, এক্সেস যে সালফেট আয়ন সে এখন আর এই ইলেকট্রনকে রিপেল করার আর সুযোগ পাবে না, সে এখন পটাশিয়াম ক্যাটায়নের সঙ্গেই সল্ট হয়ে ওখানে থেকে যাবে। এখন একটা কথা তোমাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে কেন Cl- এখানে আসবে, মানে K+টাও তো এখানে আসতেই পারে। K+ ধরো এখান থেকে বেয়ে নিচে এখানে নেমে এলো, এবার এখানে নিচে এত Zn2+ আয়ন ভর্তি যে ওই K+ আয়ন Zn2+ আয়ন দ্বারা আবারও বিকর্ষিত হবে, ফলে K+ আয়ন খুব বেশি এখানে আসতে পারবে না, খুব সামান্য দু একটা আসতে পারবে। একই রকমভাবে Cl- আয়নও এইদিকে খুব বেশি যেতে পারবে না, খুবই সামান্য পরিমাণে যেতে পারবে, কারণ সালফেট আয়ন দ্বারা Cl- আবার রিপেলড হবে। তাহলে মোট কথা হচ্ছে যে সল্ট ব্রিজ কী করবে, সল্ট ব্রিজ প্রয়োজনীয় আয়নটা এই দুটো পাত্রের মধ্যে কী করবে, সাপ্লাই করবে। এদিকেও Cl- আয়ন সাপ্লাই করবে আর এদিকেও K+ আয়ন সাপ্লাই করবে। করার মাধ্যমে ও কি করবে, এই যে এখানে পজিটিভ চার্জ বেড়ে গেছিলো, মানে সলিউশনটাই পজিটিভলি চার্জ হয়ে গেছিলো আর এখানে সলিউশনটাই নেগেটিভলি চার্জ হয়ে গেছিলো, তো এই ব্যাপারটাকে ও মিনিমাইজ করবে, অর্থাৎ সলিউশনটাকে ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখতে সাহায্য করবে। এটা হচ্ছে সল্ট ব্রিজের মূল ফাংশন, যে সলিউশনটাকে ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখে সল্ট ব্রিজ। আর কি করে, আর এই ইলেকট্রিক্যাল সার্কিটটাকে কমপ্লিট করে। এক্সটার্নাল সার্কিট কমপ্লিট হয়েছিল ওয়্যার দিয়ে, আর ইন্টারনাল সার্কিটটা এই সল্ট ব্রিজের মাধ্যমে কমপ্লিট হয়ে গেল। এ হচ্ছে দুটো কাজ। আর একটা কাজ আছে সল্ট ব্রিজের, টোটাল তিনটে কাজ আছে। আর একটা কাজ হচ্ছে লিকুইড জাংশন পোটেনশিয়াল বলে এক ধরনের পোটেনশিয়াল বা বিভব সৃষ্টি হয়, সেটাকে সল্ট ব্রিজ কী করে, মিনিমাইজ করে। ঠিক আছে, ব্যাপারটা একটু ডিটেলে বলছি, আগে এটা বলি যে সল্ট ব্রিজের কী কাজ আর সল্ট ব্রিজ কাকে বলে। তাহলে আমরা লিখছি যে প্রথমে সল্ট ব্রিজ কাকে বলে, it is U-shaped inverted tube which contain electrolytes, for example KCl, KNO3 আর অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 in agar জেল ফর্মে থাকে। এই হচ্ছে সল্ট ব্রিজ কাকে বলে। আর সল্ট ব্রিজের ফাংশন খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার রেসপেক্টে, বোথ বোর্ড অ্যান্ড এন্ট্রান্স দুটোর জন্যই খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ইট কানেক্টস
এটা কানেক্ট করে কাকে কাকে, সলিউশনস ইন লেফট হ্যান্ড ইলেকট্রোড অ্যান্ড রাইট হ্যান্ড ইলেকট্রোড, thus completes electrical circuit. সার্কিটটা কমপ্লিট করে। 2 নম্বর ফাংশন হচ্ছে it maintains electrical neutrality of the system, electrical neutrality of system by কিভাবে, providing বা supplying anion to anode and cation টু ক্যাথোড। ঠিক আছে, অ্যানায়ন মানে সিএল মাইনাস আয়নটাকেও পাঠাচ্ছে ক্যাথোডিক অ্যানোডিক যে সলিউশন সেদিকে, আর ক্যাটায়নটাকে পাঠাচ্ছে কে প্লাসটাকে ক্যাথোডিক সলিউশনের দিকে। এখন এই যে ফাংশনগুলো বা এই যে ডেফিনিশনগুলো এইগুলো খুব ইম্পর্টেন্ট এই কারণ বোর্ডের পরীক্ষায় তো সরাসরি কোয়েশ্চেন দেয় যে তোমার ফাংশন লেখো সল্ট ব্রিজের কাকে বলে। সল্ট ব্রিজের কিছু শর্ত আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো মেনটেন করতে হয়, সেগুলো পরে বলছি। সরাসরি কোয়েশ্চেন আসতে পারে, বা যদি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয় তাহলে এরকম 4টে স্টেটমেন্ট দেবে, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু কোনটা ফলস। তাহলে সেই জন্য আমাদের এই পুরো ব্যাপারগুলো খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। এটা 2 নম্বর হয়ে গেল। আর থার্ড যে ফাংশন সেটা হচ্ছে ইট মিনিমাইজেস liquid junction potential। ব্যাপারটা কি একটু পরে বলছি, তার আগে এটা লিখে নিই যে এই তো গেল সল্ট ব্রিজের কাজ। এবার সল্ট ব্রিজ হিসেবে যে সল্টগুলোকে আমরা নিচ্ছি সেই সল্টগুলোর কিছু বৈশিষ্ট্য থাকা দরকার নির্দিষ্ট, যেগুলো থাকলে তবেই আমরা ওই পার্টিকুলার সল্টটাকে সল্ট ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবো। কী সেই বৈশিষ্ট্য? 1 নম্বর হচ্ছে যে এই যে আয়নটা এখানে আসছে সিএল মাইনাস বা যে কে প্লাসটা এখানে যাচ্ছে, এই আয়নগুলো আমাদের যা সেল রিয়াকশান জেরেন জারিত হচ্ছে বা অক্সিডাইজ হচ্ছে, CO2 প্লাস রিডিউসড হচ্ছে, এই যে রিয়াকশানগুলো, এই রিয়াকশানগুলোকে কোনোভাবে হ্যাম্পার করবে না। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, যে সেল রিয়াকশানের রেসপেক্টে এই আয়নগুলো সল্টের যে আয়নগুলো তারা সেল রিয়াকশানের রেসপেক্টে তারা থাকবে ইনার্ট বা নিষ্ক্রিয়, কোনো রকম রিয়াকশানে যাবে না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে এই দুটো আয়নের কে প্লাস আর সিএল মাইনাসটা এদিকে আসছে সলিউশনে, আর কে প্লাসটা এদিকে যাচ্ছে। সলিউশনে যাওয়ার পরে ওদের যে সলিউশনের মধ্যে যে ওদের যে স্পিডে ওরা যাচ্ছে, স্পিড না বলে এখানে একটা টার্ম ব্যবহার করা হয় যেটাকে বলা হয় আয়নিক মোবিলিটি। হ্যাঁ, মোবিলিটি বলে একটা টার্ম আছে, সেটা ব্যবহার করাই বেটার আর কি। অনেক কিছু কারণ আছে, আয়নিক মোবিলিটি কাকে বলে এইসব আমাদের সিলেবাসে নেই, জানার দরকার নেই। তবে মোবিলিটি মানে অ্যাজ গুড অ্যাজ স্পিড বা ভেলোসিটি, এটা ভাবতে পারবো। তো সেই ভেলোসিটি বা মোবিলিটিটা সেম হতে হবে ক্যাটায়নের এবং অ্যানায়নের। সেম যদি না হয় তাহলে কী প্রবলেম হবে? ধরো যে রেটে কে প্লাস এইদিকে যে রেটে সিএল মাইনাস এইদিকে আসছে, এসে জেরেন টু প্লাসকে নিউট্রালাইজ করছে, এক্সেস জেরেন টু প্লাসটাকে, সেই একই রেটে যদি কে প্লাস এইদিকে যেতে না পারে, যদি কে প্লাসের রেট স্লো হয়ে যায়, তাহলে একটা সার্টেন টাইম আসবে যখন এদিককার সলিউশন নিউট্রাল হয়ে গেছে কিন্তু এদিককার সলিউশনটা নিউট্রাল হয়নি। সুতরাং ইলেকট্রিক্যাল নিউট্রালিটি তো মেনটেন হবে না। যতক্ষণে এদিককার সলিউশন নিউট্রাল হবে, মানে আরও বেশি সংখ্যক কে প্লাস এখানে এসে যখন সলিউশনটাকে নিউট্রাল বানাবে, ততক্ষণে এদিকে আরও বেশি সংখ্যক সিএল মাইনাস চলে এসছে, মানে এখানকার সলিউশনটা এবার নেগেটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য তো সেটা নয়, উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করা। সে কারণে যে রেটে সিএল মাইনাস এইদিকে আসবে, সেই একই রেটে কে প্লাসকেও এইখানে আসতে হবে। সুতরাং এদের আয়নিক মোবিলিটি সেম হতে হবে। তাহলে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে
conditions of the salt condition लिखी ना, characteristics लिखी थी, characteristics of the salt used in salt bridge. সল্ট ব্রিজে যে সল্টটা ইউজ হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স 1 নম্বর হচ্ছে ইট মাস্ট বি ইনার্ট with respect to the electrode reactions. ইলেকট্রোড রিয়াকশানের রেসপেক্টে এটাকে ইনার্ট থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে মোবিলিটি of cation and anion of the salt must be same. মোবিলিটিটা সেম হতে হবে। ঠিক আছে, আশা করা যায় বোঝানো গেল। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওই যে লিকুইড জাংশন পোটেনশিয়াল যেটা বললাম সেটা কী জিনিস সেটা বলার আগে এই ছবিটা আমাকে মুছতে হবে। তো দেখো, লিকুইড জাংশন পোটেনশিয়াল, আমরা কি করব, এই লিকুইড জাংশন পোটেনশিয়াল এটা একটা অনেক ফাস্ট একটা ব্যাপার, আমাদের সিলেবাসে খুব বেশি নেই এটা, কিন্তু তবু সল্ট ব্রিজের একটা যেহেতু ফাংশন হচ্ছে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে মিনিমাইজ করা, সুতরাং একটা খুব ছোট একটা ধারণা আমাদের রাখা দরকার। তো দেখো, প্রথমে আমি কি করছি, একটা ছবি আঁকছি। আগে এই যে ছবিটা আমরা এঁকেছিলাম সেটার মতোই খানিকটা, কিন্তু এখানে প্রথমে যে একটা পাত্র আছে তার মাঝখানে একটা এসপিএম আছে। এসপিএম মানে সেমি পারমিয়েবল মেমব্রেন। আগেবার আমরা কী এঁকেছিলাম যে দুখানা আলাদা পাত্র নিয়েছিলাম অ্যানোড আর ক্যাথোডের জন্য। ইনিশিয়ালি যেটা করা হয়েছিল শুরুর দিকে, যে দুটো আলাদা পাত্র ব্যবহার না করে একটা পাত্র ব্যবহার করে সেইখানে কাজটা করা হয়েছিল। তো এবার ধরো এইখানে এটা হচ্ছে জেডএন রড, এটা হচ্ছে কপারের রড, ঠিক আছে। এখানে কপার সালফেট, এখানে জেডএন জিঙ্ক সালফেট, ঠিক আছে। এবার এইখানে, আচ্ছা ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি আপাতত, ছোটো করে এখানে লিখছি এসপিএম। এটা ধরো তারটা কানেক্ট হয়েছে, এখানে ধরো একটা এর পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার রাখা আছে, ঠিক আছে। এবার এখানে সলিউশনে Zn2+ আর এখানে সলিউশনে কপার 2+। এবার কী হবে, ইনস্ট্যান্টলি রিয়াকশান শুরু হবে। রিয়াকশান যখন শুরু হবে তখন আমরা এইখানে রিডিংটা দেখে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে। এটা অ্যানোড নেগেটিভলি চার্জড, এটা ক্যাথোড পজিটিভলি চার্জড। তাহলে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এইদিকে, ঠিক আছে। এবার যেটা বলছিলাম, রিয়াকশান শুরু হওয়ার পরে কী হবে, রিয়াকশান শুরু হওয়ার পরে এখানে প্লাস চার্জ পজিটিভলি চার্জ হয়ে যাবে সলিউশনটা, Zn2+ গাঢ়ত্ব বেড়ে যাবে, আর এদিকটায় সালফেটের গাঢ়ত্ব বেড়ে যাবে। এবার যেহেতু এটা এসপিএমের মধ্যে দিয়ে আমরা জানি কি সলভেন্ট মলিকিউলগুলো পাস করতে পারে, কিন্তু সলিউট মলিকিউলগুলো পাস করতে পারে না। তো এইখানকার যে Zn2+ আয়নগুলো যাদের কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেছে, তারা এই সেমি পারমিয়েবল মেমব্রেনের একদম পাশে এসে জমা হয়ে যাবে, আর এদিকে সালফেট আয়নগুলো এসে এদিকে জমা হয়ে যাবে, ঠিক আছে। এই যে ঘটনাটা ঘটলো এটা আমরা আগেও দেখেছিলাম, ইলেকট্রোডের গায়ে এরকম জমা হয়েছিল। ইলেকট্রোডটা পুরোপুরি ছিল নেগেটিভ চার্জ, ঠিক আছে, আর তার পাশে এখানে পজিটিভ চার্জগুলো এসে জমা হয়ে গেছিলো। তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যে যখনই এরকম
চার্জ সেপারেশন হয়ে যায় তখনই সেখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বলা হয় এটাকে। ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার যখনই তৈরি হয় কোনো সলিউশনে তখন সেইখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এইবার আমরা এই ভোল্ট মিটার দিয়ে আমরা যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপতে চাইছি সেটা হচ্ছে এই সেলের পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এই অ্যানোড আর এই ক্যাথোডের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্সটা কত সেটা। কিন্তু আমাদের অজান্তেই যেহেতু আর একটা পোটেনশিয়াল ডিফারেন্স এখানে তৈরি হয়ে গেছে, তাহলে এটাও এখান থেকে যে আমি রিডিংটা পাবো, ধরো এখানে রিডিং এসছে যে 10 ভোল্ট আমি রিডিং পেলাম, তাহলে এই 10 ভোল্টের মধ্যে এইখানকার যে পোটেনশিয়াল ডিফারেন্স এটাও তো ইনক্লুডেড হয়ে গেছে। তাহলে তো আমি যদি বলি যে 10 ভোল্ট, তাহলে এই অ্যানোড আর এই ক্যাথোডের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট, এটা যদি বলি তাহলে তো ওটা ভুল হয়ে গেল। মানে আমাদের ক্যাথোড এবং অ্যানোডের মধ্যেকার যে পোটেনশিয়াল ডিফারেন্সের যে পরিমাপ, সেই পরিমাপ করতে গিয়ে আমাদের এরার চলে আসলো, ভুল চলে আসলো, ত্রুটি চলে আসলো। তাহলে সেই ত্রুটিটা যদি মিনিমাইজ করতে হয় তাহলে সবার আগে এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে এইটাকে মিনিমাইজ করতে হবে। এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে দুখানা লিকুইড এর জাংশন পয়েন্টে, দুটো লিকুইড যেখানে এসে পরস্পরের সঙ্গে মিশেছে সেইখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে সেইটাকে আমরা বলবো লিকুইড জাংশন পোটেনশিয়াল। এবার এইটাকে মিনিমাইজ কেন করতে হবে? কারণ যাতে করে আমাদের রিডিংটা আমাদের সঠিক পাই আমরা। এখন সেইটা কখনোই এরকম একটা পাত্রে এদেরকে রেখে করা সম্ভব নয়, সেপারেট পাত্রে রাখতে হবে। সেপারেট পাত্রে রাখতে গেলে প্রথম দিকে যে সমস্যাটা হচ্ছিল যে রিয়াকশান চালু হওয়ার পরেই বন্ধ হয়ে গেল, তাহলে সেটাকে ওভারকাম করার জন্য এবার আমাকে সল্ট ব্রিজকে নিয়ে আসতে হবে। তাহলে সল্ট ব্রিজের অবতারণা করা এই কারণেই যাতে করে ফাইনালি এই লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে মিনিমাইজ করে একেবারে মানে শূন্য করে দেওয়া যায়। তাতে করে কি হবে, আমরা যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাইছি ক্যাথোড আর অ্যানোডের, সেইটা মানে ঠিকঠাক হবে আর কি রিডিংটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটাই কথা লিখতে পারি, সেটা হচ্ছে যে ছবিটা এঁকে নিতে পারো। তারপরে আমি এখানে লিখছি যে লিকুইড জাংশন পোটেনশিয়াল, সংক্ষেপে লিখছি, ইজ the potential difference generated at the junction of two solutions, two electrolytic solutions लिखी, electrolytic solutions separated by a SPM। ঠিক আছে, আচ্ছা ছবিটা আমি মুছে দিলাম। ছবিটা দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে আমাদের অ্যানোডটা বাঁ দিকে ছিল তো আর ক্যাথোডটা ডান দিকে ছিল, তাহলে ইলেকট্রনের ফ্লো তো এইদিকে হচ্ছে না, ইলেকট্রনের ফ্লো এইদিকে হচ্ছে। কিন্তু এই যে লিকুইডের জাংশন সেখানে পজিটিভ চার্জটা বাঁ দিকে ছিল আর নেগেটিভ চার্জ ডান দিকে ছিল। তাহলে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স এখানে তৈরি হয়েছে এইটার ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা নিশ্চয়ই মানে এইটা হচ্ছে হাই পোটেনশিয়াল, যেহেতু ইলেকট্রন রিচ, এটা লো পোটেনশিয়াল। সুতরাং আমাদের মেইন যে ইএমএফটা তৈরি হবে, মেইন যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাবো এখান থেকে, সেইটাকে লিকুইড জাংশন পোটেনশিয়াল কী করছে, অপোজ করছে, উল্টো দিকে এর ফ্লো হচ্ছে। সুতরাং আমরা যে এখান থেকে রিডিংটা পাবো সেটা আসলে ভ্যালুটা সামান্য কী হবে, কম হবে অরিজিনাল ভ্যালু থেকে, যদি লিকুইড জাংশন পোটেনশিয়াল এখানে থাকে। তাহলে আমরা এখানে আর একটা সেন্টেন্স খালি অ্যাড করবো, সেটা হচ্ছে যে লিকুইড জাংশন পোটেনশিয়াল অলওয়েজ অপোজ মেইন ইএমএফ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের লিকুইড জাংশন পোটেনশিয়াল এবং সল্ট ব্রিজ সংক্রান্ত আলোচনা। এবার একটা খুব ইন্টারেস্টিং টপিক আছে, দেখো এর সঙ্গে রিলেটেড। দেখো পরের ছোট্ট একটা টপিক, এটা করার জন্য আমি অলরেডি গ্যালভানিক সেলের ছবিটা আরেকবার এঁকেছি। এখানে আমি লিখছি দেখো এফেক্ট অফ এক্সটার্নাল ব্যাটারি। তোমরা দেখতে পাচ্ছ যে একটা এক্সটার্নাল ব্যাটারি লাগানো হয়েছে, এইটুকু হচ্ছে আমাদের গ্যালভানিক সেল। ঠিক আছে, আচ্ছা গ্যালভানিক সেলে না 1.1 ভোল্ট এর ইএমএফ হয়। গ্যালভানিক সেলের ইএমএফ অর্থাৎ Zn2+ আর কপার 2+, এদের ইএমএফ হয় 1.1 ভোল্ট। কী করে 1.1 ভোল্ট হয় সেটা পরের ভিডিওতে আমরা বলবো।
এর সঙ্গে একটা এক্সটার্নাল ব্যাটারি যোগ করেছি। এখানে এই রিওস্ট্যাটে ধরো রেজিস্ট্যান্স ধরো 0, তাই এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এদিকে আসছে। দেখো আমাদের তো অ্যানোডটা তো নেগেটিভ চার্জ ইলেকট্রোড আর ক্যাথোডটা তো পজিটিভ, এখানে উল্টোটা দেখো, এই নেগেটিভ চার্জের সঙ্গে পজিটিভ প্রান্ত যুক্ত আছে, মানে এখানে একটা রিভার্স পোটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করেছি। এবার এফেক্ট অফ এক্সটার্নাল ব্যাটারি অন ড্যানিয়েল সেল, এই হচ্ছে আমাদের হেডিং। তাহলে 3টে কেস হবে। 1 নম্বর হচ্ছে ই অফ ইএক্সটি, অর্থাৎ এক্সটার্নাল সেলের যে ইএমএফ সেটা লেস দ্যান 1.1 ভোল্ট, এইটা একটা কন্ডিশন। আমরা রিভার্স পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি যাতে করে এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে যাতে মিনিমাইজ করা যায়। এখন যতক্ষণ এক্সটার্নাল পোটেনশিয়াল 1.1 ভোল্টের থেকে কম হবে ততক্ষণ তো ইলেকট্রনের ফ্লো ন্যাচারালি যেদিকে হওয়ার কথা সেই দিকেই হবে, অর্থাৎ আমাদের সিস্টেমটা নর্মাল গ্যালভানিক সেল হিসেবেই কাজ করবে। Zn2+ সলিউশনে আসবে আর Cu2+ এখানে এসে জমা হবে, যেমনটা হওয়ার কথা তেমনই হবে। কিন্তু এই রিভার্স পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে যদি একটা সময় আসে যে এই পোটেনশিয়াল যদি 1.1-এর সমান হয়ে যায়, তখন এটা 1.1, এটাও 1.1, এক্স্যাক্টলি অপোজিট, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট। সুতরাং এই সময় কি হবে, সেল রিয়াকশান বন্ধ হয়ে যাবে, কারণ ইলেকট্রনের ফ্লো এখন বন্ধ হয়ে যাবে। ইলেকট্রনের ফ্লো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বলবো যে সিস্টেম থেকে কোনো রকমের কারেন্ট উইথড্রন হচ্ছে না। ঠিক আছে। আরও পরে যদি আমরা এক্সটার্নাল পোটেনশিয়াল যদি 1.1-এর থেকেও বেশি বাড়িয়ে দিই তাহলে কি হবে, তাহলে যেটা হবে, এতক্ষণ এটা নেগেটিভ টার্মিনাল ছিল, এবার যদি আমরা এই পোটেনশিয়ালটাকে 1.1-এর বেশি বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রন ফ্লো কী হয়ে যাবে, এবার অপোজিট ডাইরেকশানে হয়ে যাবে। ইলেকট্রন এইদিকে আসবে, মানে এখন এই অ্যানোড পরবর্তীকালে যখন এটা 1.1-এর থেকে বেশি তখন অ্যানোডটা হয়ে যাবে পজিটিভ আর ক্যাথোডটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে। এবার অ্যানোড পজিটিভ এবং ক্যাথোড নেগেটিভ কোথায় হয়, ইলেকট্রোলাইটিক সেলে। অর্থাৎ যখন আমরা এক্সটার্নাল পোটেনশিয়াল ইজ মোর দ্যান 1.1 ভোল্ট করে দেবো তখন আমাদের গ্যালভানিক সেল কনভার্ট হয়ে ইলেকট্রোলাইটিক সেলে পরিণত হবে। এমনকি সেল রিয়াকশানগুলোও উল্টে যেতে পারে। ঠিক আছে। সেল রিয়াকশানগুলো এক্স্যাক্টলি রিভার্স হয়ে যাবেই এরকমটা বলা যায় না, যদিও ইলেকট্রোলাইটিক সেল মানে গ্যালভানিকের জাস্ট অপোজিট, কিন্তু তবুও সেল মানে ইলেকট্রোড রিয়াকশানগুলো একেবারেই অপোজিট হয়ে যাবে সেটা বলা যায় না। কেন, সেটা আমরা যখন ইলেকট্রোলাইটিক সেল পড়বো তখন আমরা বুঝতে পারবো যে কোন আয়নটা গিয়ে ইলেকট্রোডে গিয়ে মুক্ত হবে, ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে, সেইটা ওদের একটা টেন্ডেন্সির উপর ডিপেন্ড করে। তো আমরা এটা বলতে পারি যে মানে এমনি বলে রাখতে পারি যে হ্যাঁ রিয়াকশানটাও এখানে অপোজিট হয়ে যাবে। তাহলে 3টে কন্ডিশন। এক হচ্ছে যখন এক্সটার্নাল যখন পোটেনশিয়াল 1.1 ভোল্টের থেকে বেশি, তাহলে আমরা কি বলবো যে সিস্টেম মানে এই যে আমাদের এই সিস্টেমটা, ঠিক আছে, সিস্টেম উইল অ্যাক্ট অ্যাজ নর্মাল গ্যালভানিক সেল। মানে কি, মানে হচ্ছে Zn2+ will be formed আর Cu2+ will be deposited as Cu, এইটা যখন E external less than 1। 2 নম্বর কন্ডিশন, যখন E external equal to 1.1 ভোল্ট তখন কি হবে, তখন flow of electron will stop and cell reaction will also get stopped and no current will be withdrawn। ঠিক আছে। আর থার্ড যেটা বললাম, যখন ই এক্সটার্নাল গ্রেটার দেন 1.1,
থার্ড হচ্ছে ই এক্সটার্নাল গ্রেটার দ্যান 1.1 ভোল্ট। তখন কি হবে? সিস্টেম will be converted into an electrolytic cell as polarity of the electrodes will be reversed. পোলারিটি যেহেতু পাল্টে গেল, তাই গ্যালভানিক সেল এখন পাল্টে গিয়ে হয়ে গেল ইলেকট্রোলাইটিক সেল। আর আমরা লিখতে পারি যে সেল রিয়াকশন মে বিকাম রিভার্সড। সেল রিয়াকশানটাও রিভার্সড হয়ে যেতে পারে। এখন এই যে ঘটনাটা বললাম, এইটা আমাদের পরে এক জায়গায় কাজে লাগবে, সেই কারণে এই ব্যাপারটা বলে রাখা। তাহলে দেখো, আজকে আমরা বেসিক্যালি যেটা পড়লাম সেটা হচ্ছে যে ড্যানিয়েল সেলের গঠন, তার ফাংশনিং, সল্ট ব্রিজ, মানে একটা প্রিলিমিনারি একটা আইডিয়া আমাদের হলো। এখান থেকে আমরা কন্টিনিউ করব পরের ক্লাসে। আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল, সেল পোটেনশিয়াল, তারপরে গ্যালভানিক সেলের রিপ্রেজেন্টেশন কীভাবে হয়, নিউমেরিক্যালস সলভ করার জন্য কি কি আরও ইনফরমেশান আমাদের জেনে রাখা দরকার, সেই সমস্ত আমরা কন্টিনিউ করবো পরের ক্লাসে। আজকের ভিডিওটা এটুকুই থাকবে। তবে যাওয়ার আগে বলি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, যাতে করে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানসগুলো পেয়ে যাও। আর দেখতে থাকো পরের ভিডিও। ওকে।